হ্যালো ছাত্রছাত্রীগণ, জায়গায় যে অধ্যায়টি শুরু করছি সেটি হচ্ছে ক্লাস 8-এর লাইফ সায়েন্সের খাদ্য ও খাদ্য উৎপাদন। তাহলে প্রথমে আমরা জানব যে খাদ্য মানে কি, খাদ্য বলতে কি বুঝি। আমরা যা খাই তা কিন্তু খাদ্য নয়। আমরা যা খাই তাকে বলা হচ্ছে আহার্য সামগ্রী। আর যেসব আহার্য সামগ্রী থেকে আমরা শক্তি পাই, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, দেহের ক্ষয়পূরণ ঘটে, অর্থাৎ পুষ্টি ঘটে, সোজা কথায় পুষ্টি ঘটে, তাকে বলা হচ্ছে খাদ্য। এখন আমরা খাদ্য খাই কেন? আমরা মূলত খাদ্য খাই শক্তির জন্য, কারণ কাজ করার জন্য শক্তি প্রয়োজন। আর সেই শক্তি আমরা পাবো কোথা থেকে? নিশ্চয়ই খাদ্য থেকে, যে খাদ্য মূলত উদ্ভিদরা তৈরি করে। তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে খাদ্যের মধ্যে আবদ্ধকরণ ঘটায়, আর সেই খাদ্য আমরা খেয়ে পর সেখান থেকে শক্তি পাই। এই জন্য এই খাদ্যের জন্য উদ্ভিদ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা খাদ্যের উপর, শুধু আমরা নয়, বলতে গেলে প্রায় যে কোনো প্রাণী, যে কোনো জীবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। তাই আমরা দেখব যে আমরা যেসব উদ্ভিদ পাচ্ছি সেই সব উদ্ভিদকে আমরা ক ভাগে ভাগ করতে পারি: খাদ্য বা অন্যান্য সামগ্রী পাওয়ার হিসাব অনুযায়ী। এক নম্বর হবে খাদ্য প্রদায়ী উদ্ভিদ, অর্থাৎ যাদের থেকে আমরা খাদ্য পাই। দ্বিতীয় হচ্ছে খাদ্য সংযোজক পদার্থ, প্রদায়ী উদ্ভিদ। খাদ্য সংযোজক পদার্থ উদ্ভিদ মানে কি? খাদ্য সংযোজক পদার্থ প্রদায়ী উদ্ভিদ মানে হচ্ছে যে কিছু কিছু উপাদান থাকে যেগুলো আমরা সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করি না, কিন্তু খাদ্যের স্বাদ, সুগন্ধ এসব আনার জন্য বা রান্না করার জন্য সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেগুলো বলা হচ্ছে খাদ্য সংযোজক পদার্থ। 3 নম্বরে হচ্ছে ভেষজ। ভেষজ উদ্ভিদ মানে কোনটা? ভেষজ উদ্ভিদ মানে মূলত হচ্ছে যাদের থেকে আমরা ওষুধ পাই, সেগুলো হচ্ছে ভেষজ উদ্ভিদ। আর 4 নম্বর হচ্ছে শিল্পে ব্যবহৃত উদ্ভিদ। খাদ্য প্রদায়ী উদ্ভিদকে আবার নানা শ্রেণীতে ভাগ করা যায়। যেমন হচ্ছে 1 নম্বরে তন্ডুল শস্য, তন্ডুল বা দানা জাতীয় শস্য। তন্ডুল শস্য যেমন হচ্ছে ধান, গম, ভুট্টা, এটা বলে তন্ডুল শস্য। এছাড়া আছে মিলেটস। মিলেটস কোনগুলো বলা হয়? জোয়ার, বাজরা, রাগি, এই উপাদানগুলো, এই সব খাদ্যগুলো বলা হচ্ছে মিলেটস, যেগুলো যেগুলোর জন্য কম জল লাগে আমাদের। 3 নম্বরে হচ্ছে ডাল জাতীয় উদ্ভিদ। ডাল যেটা হচ্ছে উদ্ভিজ প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, বা বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া সবজি, ফল, তৈল। সবজি বা ফল এর সময় বলার দোকানে তৈল জানা আছে, যে সর্ষে, তিল, তিসি, রেড়ি, এইসব থেকে আমরা যে তেল পাই, এইসব যে গাছের বীজ থেকে। খাদ্য সংযোজক পদার্থ প্রদায়ী উদ্ভিদ কোনগুলো?
মূলত মশলা জাতীয়। মশলা জাতীয় এসব উদ্ভিদ, যেমন হিং, জিরে, গরম মশলা, ধনে, এইসব, এগুলো বলা হচ্ছে কি মশলা জাতীয় উদ্ভিদ। ভেষজ উদ্ভিদ, ভেষজ উদ্ভিদগুলোকে মানে মূলত হচ্ছে ওষুধ উৎপাদনকারী উদ্ভিদ, যেগুলো থেকে আমরা ওষুধ পাই। যেমন যেমন জানা আছে সিংকোনা গাছের ছাল। সিংকোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায়? কুইনাইন রোগের ওষুধ, ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন। আবার সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ বেলেডোনা। তাহলে এগুলো বলা হচ্ছে ভেষজ উদ্ভিদ। শিল্পে ব্যবহৃত উদ্ভিদ, বিভিন্ন রকম শিল্পে ব্যবহারের জন্য বিভিন্ন রকম উদ্ভিদ আছে, যেমন হচ্ছে তন্তু উৎপাদনকারী। তন্তু উৎপাদনকারী উদ্ভিদ যেমন হচ্ছে পাট, কার্পাস, এগুলো যেগুলো থেকে পোশাক আশাক, ব্যাগ, চট এসব তৈরি হয়। এছাড়া আছে কাঠ উৎপাদনকারী উদ্ভিদ। কাঠ, যেটা আমাদের ঘরের আসবাবপত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। ঘরে আলমারি হোক, চেয়ার হোক, টেবিল হোক, এগুলো অনেক ক্ষেত্রে কাঠ দিয়ে তৈরি করা হয়। এছাড়াও আবার অনেকে কাঠ দিয়ে ঘর বাড়িও তৈরি করে, যেমন শাল, সেগুন, যে এইসব গাছের যে কাঠ সেটা কিন্তু বহুল পরিমাণে ব্যবহৃত হয়। এছাড়া আসছে গাম ও রেজিন উৎপাদনকারী উদ্ভিদ। গাম মানে আঠা, যেমন যে পেঁপে গাছে যে তরুক্ষীর থেকে যে সাদা রস বেরোয় সেটা গাম বা আঠা হিসেবে ব্যবহৃত হয়। আবার রজন, গন্ধ, এগুলো হচ্ছে গাম ও রেজিন উৎপাদনকারী উদ্ভিদ। এরপর আসছে রবার। রবার বা রাবার, এটা কিন্তু হচ্ছে কি যে শিল্পক্ষেত্রে খুবই ব্যবহৃত যে একটি উপাদান, যেটি শিল্পে কিন্তু বহুল প্রচলন আছে। এর এছাড়াও আরো নানা শিল্পে নানা রকম উদ্ভিদের প্রয়োজন পড়ে। এরপরে যদি আমাদের উদ্ভিদ আমাদের যে বিভিন্ন রকম খাদ্যের জন্য হোক বা শিল্পের জন্য হোক বা ওষুধের জন্য হোক, যদি আমাদের উদ্ভিদ যদি উৎপাদন করতে হয়, তাহলে সেক্ষেত্রে কি দরকার? সেক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট পন্থা অবলম্বন করে সেই যে উদ্ভিদকে চাষ করতে হবে। আর যে পদ্ধতিতে উদ্ভিদকে চাষ করা হয় তাকে বলা হচ্ছে কৃষিকাজ। সে পদ্ধতিতে এখন এই কৃষিকাজের আছে কয়েকটি ধাপ। যে কোনো কাজের জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে, নির্দিষ্ট যে পথ আছে যেগুলো অবলম্বন করতে হয়। তাই কৃষিকাজেরও কিছু ধাপ আছে যেগুলো আমাদের জানা দরকার। কৃষিকাজের জন্য প্রথমে কি করতে হয়? প্রথম হচ্ছে যে মাটির প্রস্তুতিকরণ। মাটির প্রস্তুতিকরণ মানে কি? মাটি তৈরি করা। যখন একটি ফসল চাষ করা হবে তখন কিন্তু প্রথমে মাটি থাকে শক্ত। তাহলে কি করতে হবে? তাহলে যে সেই মাটিকে কর্ষণ করতে হয়, কর্ষণ করে উপরের মাটি নিচে আর নিচে মাটি উপরে করতে হয়, যাতে মাটিটা আলগা হয়, নরম হয়। যেটা কেন দরকার? এটা দরকার এই জন্যই কারণ যে মাটির মধ্যে যদি আমরা সরাসরি বীজ যদি দিয়ে দিই তাহলে মাটি শক্ত থাকায় মাটির মধ্যে বায়ু চলাচল ঘটবে না। যখন আমরা জল দেবো সেই জলটা কিন্তু ঠিকমতো প্রবেশ করবে না। তাই সেই বীজগুলোকে
অঙ্কুরিত করার জন্য যেসব উপাদানগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব দরকার, সেগুলো কিন্তু সে পাবে না। ক্লাস সেভেন তোমরা পড়েছো যে একটি বীজ অঙ্কুরিত হওয়ার জন্য 3টি উপাদান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি কি? এক হচ্ছে জল, দ্বিতীয় হচ্ছে আলো, তৃতীয় হচ্ছে বাতাস। আর এই 3টি উপাদান যদি সঠিক পরিমাণে না পায় কোনো উদ্ভিদ, তাহলে কিন্তু তার বৃদ্ধি ঠিকমতো হবে না আর বীজ অঙ্কুরিত হবে না। তাই যে মাটির কর্ষণ দ্বারা, মাটির কর্ষণ কৃষির সাহায্যে হবে, আগে হতো লাঙলের সাহায্যে, এখন লাঙলের পরিবর্তে অধিকাংশ জায়গায় ট্রাক্টর ব্যবহৃত হয়, যাতে খুব কম সময়ে অনেক বেশি পরিমাণ জমি কর্ষণ করা যায়। তার ফলে সহজে উপরে জমি নিচে, নিচে জমি উপরে, উপরে মাটি নিচে, নিচে মাটি উপরে করা যায়, যার ফলে সহজে কিন্তু তার মধ্যে বায়ু চলাচল ঘটে আর জল প্রবেশ করতে পারে। মাটির প্রস্তুতি করার পর কি দরকার? বীজ বপন করা। এরপর আমাদের বীজ বপন করতে হবে। এখন বীজ বপন করবো কিভাবে? আগেকার দিনে হাতের সাহায্যে বীজ বপন করা হতো, হাত দিয়ে। কিন্তু বর্তমানে যে ট্রাক্টরের পিছনে যে ফানেলযুক্ত কিছু পাইপ থাকে, যে পাইপের মধ্যে বীজগুলোকে ভরে দেওয়া হয়, তারপরে যখন সেই ট্রাক্টরটি জমির উপর দিয়ে যায়, জমি কর্ষণ করে, তখন যে ফানেলের মধ্যে যে বীজগুলো আপনি নিচে পড়তে থাকে, ফলে সেই বীজগুলো কিন্তু যে সেই মাটির মধ্যে ছড়িয়ে যায়, আর তাই খুব অল্প সময়ে প্রচুর পরিমাণ জমিতে বীজ বপন করা সম্ভব হয়। যে রকম মেশিনের সাহায্যে এই কাজটি হয় তাকে বলা হচ্ছে কম্বাইন মেশিন, যেখানে একাধারে মাটির প্রস্তুতিকরণ ঘটে আর বীজ বপনও হয়। 3 নম্বর এটা দরকার, সেটা হচ্ছে সার প্রয়োগ করা। প্রশ্ন হচ্ছে সার প্রয়োগ করবো কেন আমরা, কি কারণে সার প্রয়োগ করতে যাবো, দরকারটা কি সার প্রয়োগ করা জমিতে? আগে বলেছি যে কোনো জীবেরই যে ঠিক মতো বৃদ্ধি পাওয়ার জন্য উপযুক্ত পরিমাণ যে তার খাদ্য উপাদানগুলির প্রয়োজন। আমাদের যেমন বৃদ্ধি পাওয়ার জন্য, যেমন ক্লাস 7 পড়েছ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, এইগুলো সুনির্দিষ্ট পরিমাণে পেলে তবে কিন্তু আমাদের সঠিক বৃদ্ধি করবে, পুষ্টি করবে। নতুবা আমরা অপুষ্টির শিকার হব, ফলে বিভিন্ন রোগ দেখা দিবে আর ঠিকমতো বৃদ্ধি ঘটবে না। ঠিক একইভাবে উদ্ভিদেরও সঠিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য তাদের বিভিন্ন রকম উপাদান প্রয়োজন। এর মধ্যে কিছু উপাদানকে বলা হচ্ছে মুখ্য উপাদান, আর কিছু বলা হচ্ছে গৌণ উপাদান। যেগুলো উদ্ভিদের বেশি পরিমাণে প্রয়োজন, যেসব উপাদানগুলো তা বলছে মুখ্য উপাদান, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, পটাশিয়াম, এইসব উপাদানগুলো হচ্ছে মুখ্য উপাদান। আর কিছু উপাদান আছে যেগুলো গৌণ উপাদান, যেগুলো যে কম পরিমাণে দরকার কিন্তু দরকার, যেমন কপার, ম্যাঙ্গানিজ, আয়রন প্রভৃতি উপাদান, এগুলো হচ্ছে গৌণ উপাদান। এখন এইসব যে উপাদানগুলো মাটির মধ্যে সবসময় পর্যাপ্ত পরিমাণে উপস্থিত থাকে না। এখন যদি মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে সেটা যদি উপস্থিত না থাকে, তাহলে উদ্ভিদের বৃদ্ধি ঘটবে কি করে? এই জন্যই কি করা হয়, বাইরে থেকে সার প্রয়োগ করা হয়। সেই সারের মধ্যে এইসব উপাদানগুলি থাকে, ফলে কি হয়, উদ্ভিদের বৃদ্ধি ঘটে পর্যাপ্ত পরিমাণে। এখন এই সার হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে জৈব সার, আর একটি অজৈব সার। জৈব সার মানে কি? জৈব সার মানে হচ্ছে জীবজাত সার, যেমন পচা প্রাণীর দেহ, পচা ফলমূল, পাতা, শাকসবজি, এগুলো দ্বারা যে সার তৈরি হয়
তারপর হচ্ছে জৈব সার, যেমন হচ্ছে গোবর সার, কম্পোস্ট সার, এটাকে জৈব সার বলা হচ্ছে। আর অজৈব সার কোনগুলো? অজৈব সার হচ্ছে যেগুলো রাসায়নিক উপায়ে কলকারখানায় তৈরি করা হয় অজৈব পদার্থ থেকে, যেমন হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, ইউরিয়ার সংখ্যা হচ্ছে CONH2, অ্যামোনিয়াম সালফেটের সংকেত NH4, এছাড়া অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, এগুলো হচ্ছে অজৈব সার। সাধারণত কৃষিকাজে অজৈব সারের কিন্তু ব্যবহার হয় বেশি। কেন? কারণ জৈব সার যখন প্রয়োগ করা হয়, জৈব সারের মধ্যে যেসব উপাদানগুলো প্রয়োজন উদ্ভিদের, সেগুলো ছাড়াও অনেক এমনি উপাদান থাকে যেগুলো তাদের প্রয়োজন নেই। তাই উদ্ভিদের যে বৃদ্ধি কিন্তু খুব দ্রুত ঘটতে পারে না, যেটা কিন্তু অজৈব সারে হয় না। কারণ অজৈব সারে সেই উপাদানগুলি থাকে যেগুলো কিন্তু যেগুলো উদ্ভিদের দরকার, তার বাদে সাধারণত অন্য কোনো উপাদান থাকে না। তাইলে সেক্ষেত্রে কি হয়, যে সেক্ষেত্রে অজৈব সার ব্যবহার করায় উদ্ভিদের বৃদ্ধি কিন্তু বেশি হয়। কিন্তু অজৈব সার যদি বেশি পরিমাণে ব্যবহৃত হয়, তাহলে সেটা কিন্তু যে চাষের পক্ষে ক্ষতিকর হতে পারে। অজৈব সারের তুলনায় জৈব সারের ব্যবহারের কিছু সুবিধা আছে। কি সুবিধা? প্রথম হচ্ছে জৈব সারের দাম কম। দামের দিক দিয়ে জৈব সার হচ্ছে সস্তা, কারণ এগুলো সাধারণত যেসব জৈব পদার্থ বলতে গেলে বর্জ্য পদার্থ সেগুলো থেকে তৈরি হয়। দ্বিতীয় হচ্ছে যে জৈব সার মাটির উপকারী জীবদের ধ্বংস করে না। অজৈব সার ব্যবহারে এইটা হচ্ছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কুফল। অজৈব সার যখন ব্যবহার করা হয় তখন কি দেখা যায়, যে মাটির মধ্যে যেসব উপকারী জীব আছে সেগুলো কিন্তু তার দ্বারা প্রভাবিত হয়, আর অনেক ক্ষেত্রে তারা মারা যায়। যেমন আমরা জানি কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়। কেন? কারণ কেঁচো হচ্ছে এমন একটা জীব যেটি মাটির নিচে বাস করে, আর মাটির নিচে বাস করার সময় সেটি উপরে মাটি নিচে আর নিচে মাটি উপরে করে মাটিকে আলগা করে উর্বর করে। কিন্তু অজৈব সার ব্যবহার করলে কি দেখা যায় অনেক ক্ষেত্রে, যে মাটির এই উপকারী জীব কিন্তু যে মারা যায়, যেটা জৈব সারে হয় না। এছাড়াও অজৈব সারের ক্ষেত্রে দেখা যায় সেখানে সারের উপাদানগুলি আয়নিত হয়ে জমিতে অম্লত্ব বা ক্ষারত্বের পরিমাণটা বৃদ্ধি করে। NH4NO3 উৎপন্ন করে NH4+ আর NO3-। NH4+ থেকে উৎপন্ন হয় মৃদু ক্ষার, কিন্তু NO3- থেকে উৎপন্ন হয় তীব্র অ্যাসিড। তাই জমির অম্লত্ব বেড়ে যায়। আবার এমন অনেক সার আছে যেগুলো ব্যবহার করলে জমির ক্ষারত্ব বেড়ে যায়। তাই অম্ল ক্ষারত্বের ভারসাম্য এই অজৈব সার দ্বারা
নষ্ট হয়। আর তাই সেটা কিন্তু যে একটি বড় কুফল অজৈব সারে। তবে যেটাই যে জৈব সার অনেক ক্ষেত্রে অজৈব সারের তুলনায় যে ব্যবহার করা যে সুবিধাজনক। তবে অনেক ক্ষেত্রে সার প্রয়োগ না করেও কিন্তু জমির উর্বরতা যে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় সার প্রয়োগ না করে। কি হবে? দুটি উপায় আছে। একটা হচ্ছে শস্য আবর্তন করা। শস্য আবর্তন করা মানে কি? শস্য আবর্তন করা মানে একই জমিতে একই ফসল চাষ না করা। আজকে যে জমিতে দেখা গেল চাষ করা হলো হয়তো ধান চাষ হওয়ার পর তাতে হয়তো চাষ করা হলো ডাল। তাতে সুবিধা কি? বিভিন্ন ফসলের ক্ষেত্রে উপাদানগুলো দরকার পড়ে বিভিন্ন রকম। ধানের ক্ষেত্রে যে উপাদান দরকার পড়ছে ডালের ক্ষেত্রে সেই উপাদান দরকার পড়বে তার মানে নেই, বা ধানে যেটি দরকার পড়েনি সেটি কিন্তু ডালে দরকার হতে পারে। যেমন ডালের ক্ষেত্রে নাইট্রোজেন জাতীয় উপাদান কিন্তু খুব বেশি দরকার, যেটি ধানে কিন্তু অত প্রয়োজন নেই। তার যদি ধানের পর ডাল বা ডালের পর ধান যদি সেখানে চাষ করায় তাহলে কী হবে? তাহলে যে উপাদানগুলি হারিয়ে গেছে আগে সেগুলো আবার কিন্তু যে ফিরে পাওয়ার সুযোগ পাবে, আর যেগুলি তার আছে সেগুলি কিন্তু যে ফসল চাষ করে তাতে কিন্তু কাজে লাগবে। এভাবে প্রাকৃতিক উপায় কিন্তু যে জমির উর্বরতা ফিরে পাওয়া যেতে পারে। দ্বিতীয় হচ্ছে জমি অনাবাদি রাখা। জমি অনাবাদি রাখা মানে কি? জমি অনাবাদি রাখা মানে দুটি ফসল চাষের মধ্যে একটা ব্যবধান রাখা। একটি ফসল চাষ করার সঙ্গে সঙ্গে আরেকটি ফসল চাষ না করে 1-2 মাসের জন্য সেটা ফেলে রাখা। তাতে কি হবে? তাতে যে জমি যে উপাদানগুলো তার হারিয়ে গেছে, যেগুলো দিয়ে দিয়েছে, সেগুলো আবার কিন্তু ফিরে পেতে সুযোগ পাবে। আর এই দুটি উপায় কিন্তু জমির উর্বরতা শক্তি আবার ফিরে পাওয়া যেতে পারে। 4 নম্বর হচ্ছে আগাছা দমন। আগাছা দমন কিন্তু যে কোনো ফসলের চাষের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে কিন্তু আগাছা মানে একটা, আগাছা বলতে আমরা কি বুঝি? আগাছা মানে হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যে ফসলটি চাষ করছি জমিতে সেই ফসলের সঙ্গে আরো এরকম অনেক হয়তো উদ্ভিদ বা গাছ জন্মে গেছে যেগুলো তো আমরা চাই না, তো সেগুলোকে দমন করা কিন্তু দরকার। কেন? কারণ সেগুলোকে যদি আমরা দমন না করি তাহলে কি দেখাবে? যে মাটির যেসব উপাদানগুলো আমরা যে ফসল চাষ করছি তার জন্য দরকার, তার জায়গায় সেই উপাদানগুলো এই আগাছাগুলো কিন্তু সংগ্রহ করে অনেকখানি। তার ফলে যে ফসল চাষ করছি সেটি কিন্তু যে উপযুক্ত পরিমাণ বৃদ্ধি পাবে না। তো এই আগাছাগুলোকে কিন্তু যে দমন করা উচিত। তবে আগাছাগুলোকে একবার উপড়িয়ে ফেলে না দিয়ে উপড়িয়ে পর সেটা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে সবচেয়ে ভালো। কারণ যখন এই আগাছাগুলোকে যদি উপড়িয়ে মাটির সঙ্গে যদি মিশিয়ে দেওয়া হয় তো সেগুলো কিন্তু জৈব সার রূপে কাজ করবে। একটি গুরুত্বপূর্ণ আগাছা নাশক পদার্থ হচ্ছে 2,4-D, যেটি আগাছা নাশক রূপে কিন্তু ভালো কাজ করে। 5 নম্বর হচ্ছে জলসেচ। যে কোনো ফসলই হোক তাদের জলসেচ করতে হয়, কারণ জল ছাড়া কোনো উদ্ভিদই বাঁচতে পারে না। তাই
যদি উদ্ভিদ চাষ করতে হয় তাহলে জলসেচটা খুব প্রয়োজন, জল দেওয়া প্রয়োজন। আমাদের দেশে মূলত বর্ষার জলের উপরই কিন্তু কৃষকরা মূলত নির্ভরশীল। এই জন্যই এখানে অধিকাংশ ফসলি চাষ হয় বর্ষাকালে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু এখানে বর্ষাকালটা মূলত মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল, তাই অনেক ক্ষেত্রে তার খামখেয়ালিপনার জন্য যে সবসময় ঠিক মতো করে যে বৃষ্টি হয় না, যখন হওয়া দরকার হয়তো তখন হলো না, পরে দেখা গেলো যে এত বেশি বৃষ্টি হলো যে রাখা গেল না, তা অনেক ক্ষেত্রেই খরা বা বন্যা দেখা দেয়। তবে অসময়ে বৃষ্টি রোধ করার জন্যই যে কিছু ব্যবস্থা আছে যেগুলো কিন্তু যে গ্রহণ করা হয় বা হতে পারে। যেমন হচ্ছে যে বেশি করে পুকুর খনন করা, পুকুর খনন করে কৃত্রিম উপায়ে জলটা ধরে রাখা, তাতে কেউ যাতে যে চাষের সময় সেই জলটা পাওয়া যাবে। এছাড়া যে অনেক ক্ষেত্রে যে জমিতে কিন্তু পাম্প বসানো হয়, যে পাম্প বসিয়ে তারপরে সেই জলের সাহায্যে কিন্তু যে জমি চাষ করা হয়, তার সাহায্যে। যেহেতু যে নদীর ধারে জলের অনেক সুবিধা, তাই প্রাচীনকালে যত সভ্যতা আছে তত সেগুলো সবই কিন্তু নদীর ধারেই গড়ে উঠেছে। কারণ প্রাচীনকালে মূলত কৃষিকাজের উপরেই মানুষ নির্ভরশীল ছিল, আর কৃষির জন্য জলের প্রয়োজন আর দরকার উর্বর মাটি, দুটোই কিন্তু নদীর ধারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। এই জন্যই অধিকাংশ সভ্যতাই নদীর ধারে গড়ে ওঠে। 6 নম্বর হচ্ছে পেস্ট দমন। পেস্ট কোনটা বলা হয়? পেস্ট হচ্ছে সেই পদার্থ যেটি ফসলের ক্ষতি করে। যেসব প্রাণী ফসলের ক্ষতি করে তাদের হচ্ছে পেস্ট। যেমন ইঁদুর একটা পেস্ট, কারণ ইঁদুর ফসলের ক্ষতি করে। এছাড়াও বিভিন্ন রকম পোকা, যেমন গন্ধি পোকা, মাজরা পোকা, পঙ্গপাল, এগুলো সব হচ্ছে এক এক ধরনের পেস্ট, যেটা কিন্তু ফসলের বহুল পরিমাণে ক্ষতি করে। আর তাই এইসব যে পেস্টদের ধ্বংস করার জন্য দরকার কি পেস্ট নাশক পদার্থ, যেমন ডিডিটি, অল্ড্রিন, এগুলো হচ্ছে কি যে পেস্ট নাশক পদার্থ, যা দিয়ে পেস্ট দমন করা হয়। কিন্তু এগুলো সব হচ্ছে রাসায়নিক পদার্থ, আর এই রাসায়নিক পদার্থ পেস্ট দমনের জন্য প্রয়োগ করা কিন্তু অনেক ক্ষেত্রে যে জমির পক্ষে, ফসলের পক্ষে আর আমাদের পক্ষে কিন্তু ক্ষতিকারক হয়ে উঠতে পারে। কারণ এই রাসায়নিক পদার্থগুলো যেমন পেস্টদের দমন করে, ঠিক একইভাবে সেটা কিন্তু খাদ্যের সঙ্গে মিশে গিয়ে আমাদের শরীরেও প্রবেশ করে। তাই শরীরের যে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যহানি ঘটে। এছাড়াও বর্ষা জলের সঙ্গে সেই রাসায়নিক পদার্থ দ্রবীভূত হয়ে পর কোনো পুকুর নদীতে মিশলে সেখানকার জলও দূষিত হয়। ফলে এটি কিন্তু নানা দিক দিয়ে কিন্তু ক্ষতিকারক। আর এর সঙ্গে আবার এটি যেমন অপকারী কীট পতঙ্গ বা প্রাণীদের যেমন ধ্বংস করে, উপকারী প্রাণীদেরও কিন্তু মেরে ফেলে। তাই এগুলো হচ্ছে এর কিন্তু কুফল। এই জন্যই যে পেস্ট দমনের ক্ষেত্রে রাসায়নিক উপায়ের পরিবর্তে জৈবিক দমন উপায় কিন্তু প্রয়োগ করা অনেক সুবিধাজনক। জৈবিক দমন মানে কি? জৈবিক দমন মানে যে কিছু পরিমাণ যে কিছু প্রাণী আছে যেগুলো কিন্তু এই পেস্টদের খেয়ে ফেলে, তাই তাদেরকে কাজে লাগিয়ে সেই পেস্ট দমন করা। যেমন হচ্ছে লেডি বার্ড বিটল,
টাইগার বিটল, মাইট। দক্ষিণ ভারতে আবার যে হাঁস চাষ করা হয় জমিতে, কারণ হাঁস কি করে, হাঁস জমির মধ্যে যে পোকাগুলো থাকে, যেগুলো ক্ষতিকর পোকা, তাদের খেয়ে ফেলে। তাই এইসব প্রাণীদের যদি জমিতে ছেড়ে দেওয়া হয়, তাহলে তারাই কি করে, তারাই যে জমির যে ক্ষতিকারক পোকাদের পতঙ্গদের খেয়ে ফেলে। এমনকি যে অধিকাংশ যেসব ক্ষতিকারক যে পোকাদের কিন্তু এই যে বিভিন্ন রকম পাখি এরা কিন্তু খেয়ে ফেলে। তাই পাখিদের বৃদ্ধি মানে ফসলে কিন্তু বেশি লাভ, আর পাখি হ্রাস মানে ফসলে কিন্তু ক্ষতি। যেমন বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকম পোকাদের দ্বারা ফসল কিন্তু ধ্বংস হচ্ছে, আর তাদেরকে মারার জন্য আবার পেস্ট নাশক বেশি ব্যবহার করা হচ্ছে। কেন? কারণ পোকাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পোকাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন? কারণ পাখিদের সংখ্যা হ্রাস পাচ্ছে। তাই যদি পাখিদের সংখ্যা যদি বৃদ্ধি ঘটানো যায়, পোকাদের সংখ্যা হ্রাস পাবে, আর পেস্ট নাশক কিন্তু কম প্রয়োগ করতে হবে। তাহলে পেস্ট দমন করার পর যখন ফসল উৎপন্ন হবে, তখন সেই ফসল যখন ফসল উৎপন্ন হবে তখন কি করে, তখন সেই ফসলকে তোলা হয়, ফসল তোলার কাজ করা হয়। ফসল তোলার জন্য দুরকম বিষয় আছে, একটা হচ্ছে ঝাড়াই, একটা মাড়াই। ঝাড়াই মানে কি? ঝাড়াই মানে হচ্ছে যে ফসলের মধ্য থেকে যেসব দানাগুলোকে বের করা, ঝাড়াই। আর মাড়াই মানে কি? অনেক ক্ষেত্রে দেখা যায় ফসলের মধ্যে কিছু অপুষ্ট দানা থাকে, অর্থাৎ যার মধ্যে কিন্তু শস্য থাকে না। তাহলে শস্য বিনা দানা তো অনেক কাজ নাই, তো সেই শস্য বিনা দানাগুলোকে সেই যে ফসল থেকে আলাদা করা, এটা হচ্ছে মাড়াই। এইসব শস্য বিনা দানাগুলো বলা হচ্ছে চিটে ধান বা আখড়া, এটা বলা হয়। তো সেগুলোকে কিন্তু যে সেখান থেকে আলাদা করা কিন্তু খুব প্রয়োজন। আর এই আলাদা করার জন্য সেখানে বের করে, যেমন ঢেকির মধ্যে সেগুলো দিয়ে পর সেখান থেকে কিন্তু যে এই যে ঝাড়াই বা মাড়াই করা হয়। আর শেষ ধাপ যেটা হচ্ছে, সেটা হচ্ছে গুদামে ফসল মজুত করা। যখন ঝাড়াই মাড়াই এসব হয়ে যায়, তারপর কি করা হয়, তারপরে যে ফসলগুলোকে বস্তায় ভর্তি করার পর সেগুলোকে গুদামে মজুত করা হয়, তারপরে তাকে বাজারে পাঠানো হয়। আর এইভাবে কি করা হয়, যে ফসল যে কৃষিকাজ করা হয়। আজকে জন্য এতটাই থাকুক, পরে ভিডিওতে ধান চাষ সম্বন্ধে বলবো। যদি যেটা আজকে তাই এখানে ভিডিও শেষ করছি। নমস্কার।